ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্য নামে যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে ভেবে দেখো খুঁজে দেখো যে অংশটা, তার 4-এর দাগের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এর আগে 1-এর দাগ থেকে 3-এর দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে, যার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেখান থেকে দেখে নিও। এছাড়া সপ্তম শ্রেণীর ইতিহাসের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেই সঙ্গে সপ্তম শ্রেণীর ভূগোল এবং সপ্তম শ্রেণীর বাংলারও কিন্তু সমস্ত চ্যাপ্টারের প্রশ্নোত্তর পর্ব এই চ্যানেলে কমপ্লিট করা আছে, তার লিঙ্কও আমি দিয়ে রাখবো। তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই সেইখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। দেখো, 4-এর দাগে বলা হয়েছে বিশদে উত্তর লেখো। এখানে শব্দ সংখ্যা তোমাদের বেঁধে দেওয়া হয়েছে, বলা হয়েছে 100 থেকে 20টি শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে। তো কয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘরঘোড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত? উত্তর শুরু করছি। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিলেন। তারপর খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের বাহিনীর সঙ্গে। এই যুদ্ধেও বাবর জয়ী হয়েছিলেন। তারপর ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে মামুদ লোদির নেতৃত্বাধীন আফগান বাহিনীর সঙ্গে বাবরের। এই যুদ্ধেও বাবর আফগান বাহিনীকে পরাজিত করে জয়ী হন। 1526 থেকে 1529 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ এবং ঘরঘোড়ার যুদ্ধ প্রত্যেকটিতেই বাবর জয়ী হয়েছিলেন। তারপর প্যারা চেঞ্জ করে দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর যদি জয়ী না হতো তাহলে উত্তর ভারতে শাসন করত লোদি বংশ, কারণ তখন ইব্রাহিম লোদি জিতে যেতেন, তাই জন্য লোদি বংশ সেখানে শাসন করতে পারতেন। এরপর ক্ষয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে শের শাহর শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। উত্তর শুরু করছি। শের শাহের রাজত্বকাল 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 5 বছরের। শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। তিনি তাঁর 5 বছরের রাজত্বকালে প্রশাসনিক ক্ষেত্রে অনেক মানবিক চিন্তার পরিচয় দিয়েছিলেন। সেগুলো পরপর তোমাদের পয়েন্ট আকারে এখানে দেওয়া হয়েছে। দেখো, প্রথম পয়েন্ট, তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেন, যথা দেওয়ানি, উজিরাত। এগুলো কিন্তু কোনো মন্ত্রীর নাম নয়, এগুলো হলো মন্ত্রীদের যে সমস্ত পদ, সেই পদগুলোর নাম। ঠিক আছে? যেমন রাজা বা সম্রাট এক একটা পদের নাম, প্রত্যেকটা রাজার নাম আলাদা ছিল, সেই রকমই কিন্তু এইগুলো হচ্ছে এক একটা পদের নাম। তো প্রথম যে পদটা ছিল দেওয়ান ই উজিরাত নামে, সেটা ছিল রাজস্ব বা অর্থমন্ত্রীর পদ। তারপর রয়েছে দেওয়ানি আরজ, এটা ছিল প্রতিরক্ষা মন্ত্রীর পদ। তারপর দেখো রয়েছে দেওয়ান ই রিসালাত, এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রীর পদ। তারপর রয়েছে দেওয়ানি ইনশা, এটা হচ্ছে রাজকীয় ইস্তেহার তৈরির মন্ত্রীর পদ। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে কৃষকদের দুর্ভিক্ষকালীন বিশেষ ঋণ দেওয়ার জন্য তিনি তাকভি ঋণের প্রচলন করেন। 3 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থা সুগম করার জন্য তিনি 4টি রাজপথ নির্মাণ করেছিলেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে তিনি সংবাদ আদান প্রদানের জন্য ডাকচৌকি ব্যবস্থার প্রবর্তন করেন। এগুলো ছিল তার প্রশাসনের ক্ষেত্রে বিশেষ কয়েকটি মানবিক দিকের পরিচয়। এরপর গয়ের দাগের প্রশ্নে চলে যাব। সেখানে বলা হয়েছে মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো। দেখো, বলা হয়েছে মুঘল আমলে রাজপুতদের শক্তিশালী ও সম্মানীয় স্থান ছিল। মুঘল সম্রাট হুমায়ুন অনুভব করেছিলেন যে হিন্দুস্থানে দখল রাখতে গেলে রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাই পরবর্তীকালে আকবর মৈত্রী নীতির মাধ্যমে রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। রাজপুত বংশের মেয়েদের সঙ্গে মুঘল সাম্রাজ্যের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ায় সেই পথ আরও সুপ্রশস্ত হয়। এই সম্পর্ক বজায় রাখার জন্য আকবর জিজিয়া ও তীর্থকর তুলে নিয়েছিলেন। পরবর্তী সমস্ত মুঘল সম্রাট রাজপুতদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল, যা পরবর্তীকালে ঔরঙ্গজেব পর্যন্ত বজায় ছিল। এইগুলো ছিল কিন্তু মিলের দিক। এরপর দেখো, বলা হয়েছে প্যারা চেঞ্জ করে রাজপুত নীতির ক্ষেত্রে মুঘল সম্রাটদের মধ্যে যে সমস্ত অমিলগুলো লক্ষ্য করা যায় সেগুলি হলো, শাহজাহান রাজপুতদের বদলে মৌলবাদীদের বেশি গুরুত্ব দিয়েছিলেন। আকবরের জিজিয়া কর তুলে নেওয়ার
প্রায় 100 বছর পর ঔরঙ্গজেব আবার জিজিয়া কর ফিরিয়ে আনেন, যার ফলে রাজপুতদের সঙ্গে মুঘলদের সম্পর্কে একটা ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে ঔরঙ্গজেব বিভিন্ন কারণে রাজপুতদের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়েছিলেন। এরপর ঘয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে, দাক্ষিণাত্য অভিযানের খত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? তোমরা তোমাদের বইয়েতে দেখবে একটা আলাদা করে পয়েন্ট করা আছে দাক্ষিণাত্য খত নামে, সেটা কিন্তু পড়লেই এইটার উত্তর তোমরা দিতে পারবে। তো দেখো, উত্তরে বলা হয়েছে খ্রিস্টীয় 7ম শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলোকে জয় করতে পারলে সেখান থেকে অনেক রাজস্ব আদায় করা যাবে এবং সেই সঙ্গে মারাঠাদেরও দমন করা যাবে। দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য দখল করতে গিয়ে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই যুদ্ধ কিন্তু দীর্ঘ 25 বছর ধরে চলেছিল। আচ্ছা, তারপর দেখো লেখা হয়েছে দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত পরবর্তীকালে আর সারেনি। দাক্ষিণাত্যে দীর্ঘ 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব সেখানেই মারা যান 1707 খ্রিস্টাব্দে, আর সেই সঙ্গে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। এরপর উঙর দাগে বলা হয়েছে মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল? উত্তরাধিকারের বিষয়টি কেমনভাবে তাদের শাসনকে প্রভাবিত করেছিল? তো দেখো, না, মুঘল সম্রাটদের কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল না, যার ফলে রাজা অসুস্থ হয়ে গেলে রাজার পুত্রদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব তৈরি হতো। এরপর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে, মুঘল সাম্রাজ্যে কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি না থাকার ফলে যখন রাজা কোনো কারণে অসুস্থ হয়ে পড়তেন বা মারা যেতেন, তখনই তার পুত্রদের মধ্যে সাম্রাজ্যের অধিকারী কে হবে সেই নিয়ে দ্বন্দ্ব তৈরি হতো আর বিভিন্ন যুদ্ধের সূচনা হতো। এমনকি রাজা সুস্থ অবস্থায় তার কোনো প্রিয় পুত্রকে রাজ্যের ভার দিয়ে দিলে তা নিয়েও পুত্রদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতো। যেমন শাহজাহান তার প্রিয় পুত্র সুজাকে সাম্রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করলে হবে, এখানে উত্তরাধিকারী করে দেবে, আমি বানানটা ঠিক করে দিচ্ছি। উত্তরাধিকারী ঘোষণা করলে তার 4 পুত্র দারা, সুজা, ঔরঙ্গজেব ও মুরাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই রকমই বিভিন্ন কারণে জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে ও শাহজাহান জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যা মুঘল সাম্রাজ্যে একটি কলঙ্কতম অধ্যায়ের সূচনা করেছিল। আজকের এই আলোচনা পর্ব তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।